নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। আর কিছুদিন পর থেকে অর্থাৎ নভেম্বরের শেষ সপ্তাহ বা ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে প্রত্যেকটি বিদ্যালয়ে শুরু হতে চলেছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, যেটি পূর্ণমানের দিক দিয়ে বিচার করতে গেলে আগের দুটি মূল্যায়ন অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের থেকে অনেকটাই বড় এবং প্রতিটি পরীক্ষার্থীর ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি এই তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে সমস্ত বিষয়ের কোন ধরনের প্রশ্নপত্র আসবে এবং তাদের উত্তর কী হবে তাই নিয়ে পর্যায়ক্রমে বেশ কিছু ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব। আমি মূলত প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি ক্লাসের প্রত্যেকটি বিষয়ের প্রশ্ন এবং তাদের উত্তর নিয়ে আলোচনা করব। তাই যারা যারা এই ভিডিওগুলো দেখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যান। আর আজকে আমি মূলত চতুর্থ শ্রেণীর বাংলা এবং অঙ্ক এই দুটি বিষয়ের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। তাহলে চলুন আজকে চতুর্থ শ্রেণীর বাংলা এবং অঙ্ক বিষয়ের প্রশ্ন এবং তাদের উত্তরগুলি আমরা এক নজরে দেখে নিই। এখানে আমি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2023-এর বাংলা এবং অঙ্ক এই দুটি বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। দেখুন, এখানে বিষয় বাংলা সাহিত্য শ্রেণী চতুর্থ, যেটা পূর্ণমান থাকবে সে পূর্ণমানটা হচ্ছে মোট 50 নম্বরের এবং সময় থাকবে 1 ঘন্টা 40 নম্বরের। প্রথমত শিক্ষার্থীর নাম লিখতে হবে, তারপর শিক্ষার্থীর রোল নাম্বার বা ক্রমিক নাম্বারটা লিখতে হবে। এবার যে প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসিয়ে কবিতাটা সম্পূর্ণ করতে হবে। দেখুন, বিপদ আসিলে কাছে হও শূন্যস্থান, নাই কি শূন্যস্থান তব রক্ত মাংস প্রাণ, হাত পা সবারই আছে শূন্যস্থান, তারপর কেন আবার শূন্যস্থান, তারপরে শূন্যস্থান নিয়ে দেওয়া হয়েছে রয়েছে যার সে কি পড়ে রয়। এটা মানে হচ্ছে কুসুম কুমারী দাসের যে আদর্শ ছেলে যে কবিতাটি আছে সেটি থেকে নেওয়া হয়েছে। এখানে শূন্যস্থানে যে শব্দগুলি বসবে সেটি হলো বিপদ আসিলে কাছে হও আগুয়ান, তারপর নাইকি শরীরে তব রক্ত মাংস প্রাণ, হাত পা সবারই আছে মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়। আশা করি আমি বোঝাতে পারলাম। এটির জন্য 5 নম্বর দেওয়া হবে। এরপর 2 নম্বর যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে বর্ণ বিশ্লেষণ করতে বলা হয়েছে। বর্ণ বিশ্লেষণটা মানে মূলত হচ্ছে প্রথমত যেমন ধরুন বিশ্বমাঝার, প্রথমত হর্ষই যুক্ত বদ যুক্ত তার বেশ যুক্ত ব যুক্ত অ যুক্ত ম যুক্ত আ যুক্ত ঝ যুক্ত আ যুক্ত র, এইভাবে যেটা করতে হয় সেগুলো করতে হবে। এখানে 4খানা দেওয়া আছে, 4খানায় করতে হবে। একটি হচ্ছে বিশ্বমাঝার, দ্বিতীয়টা হচ্ছে মাতব্বর, তৃতীয়টা হচ্ছে দুর্বল এবং চতুর্থটা হচ্ছে মুশকিল। আশা করি আমি বিষয়টি বোঝাতে পেরেছি। এবার দেখুন, বর্ণ সাজিয়ে শব্দ গঠন করি। এখানে 2 নম্বর দেওয়া আছে, অর্থাৎ হাফ নাম্বার করে প্রত্যেকটি শব্দ গঠন করার জন্য। এখানে শব্দগুলো এলোমেলো করে দেওয়া আছে, এটিকে সঠিকভাবে সাজিয়েই করতে হবে। দেখুন, এখানে বয়হস্যু ম ত বর্গীর জ এখানে দেওয়া হয়েছে। তারপরে মানে এটা অ্যাকচুয়ালি একটু ভুল দেওয়া হয়েছে, এটা হবে তরমুজ হবে সঠিক উত্তরটা। তারপরে দেখুন, এখানে হবে বয়াকার ময়াকার ডয়বিন্দ রয়হস্যই ময়াকার, এটা হবে অ্যাকচুয়ালি মামা বাড়ি। তারপরে তৃতীয়টা হবে আধা আধি এবং চতুর্থটা হবে যেটা আপনারা দেখে নেবেন বান ভাসি। বান ভাসি হবে চতুর্থ উত্তরটা। এবার দেখুন, 4-এর দাগের যে প্রশ্নটি আছে, শব্দ থেকে অল্প প্রাণ ও মহাপ্রাণ বর্ণগুলো আলাদা করি। 4 নাম্বার দেওয়া আছে, দেখুন ধুতি, মানুষ, চোখ এবং প্রাণ, এই 4টি শব্দ দেওয়া আছে। এই 4টি শব্দের মধ্যে অল্প প্রাণ বর্ণ কোনগুলো সেটা এখানে উল্লেখ করতে হবে, আর মহাপ্রাণ বর্ণ কোনগুলো সেগুলো এখানে উল্লেখ করে দিতে হবে। তারপর দেখুন, এখানে আছে 5 নম্বর সন্ধি বিচ্ছেদ করো। সন্ধি তো আমরা মোটামুটি অনেকেই জানি, বা যে সমস্ত অভিভাবকরা এই ভিডিওটি দেখছেন তারা সকলেই আশা করি পারবেন তাদের বাচ্চাদের করানোর জন্য, এবং বাচ্চারা মোটামুটি ক্লাসে শিখে গেছে। দেখুন, নগেন্দ্র, দেশান্তর, সূর্যাস্ত এবং বিদ্যালয়, অর্থাৎ নগেন্দ্র যেটা হবে দেশান্তর দেশযুক্ত অন্তর, সূর্যাস্ত সূর্যযুক্ত অস্ত, বিদ্যালয় বিদ্যাযুক্ত আলয়, এইভাবে এটা করতে হবে। এবার দেখুন, কোন গদ্যাংশ বা পদ্যাংশ থেকে নেওয়া হয়েছে এটা লিখতে হবে। এখানে 4 নাম্বার দেওয়া হয়েছে। এই একমাত্র ছেলেকে ছুঁড়ে ফেলে দেন জোয়ারের জলে। এই বাক্যটা কোন গদ্যাংশ বা পদ্যাংশ থেকে নেওয়া হয়েছে সেটি এখানে উল্লেখ করতে হবে বা পাশায় লিখতে হবে। তারপর দেখো, তুমি কি বাড়িতে ভাত খেতে পাও না, এই কথাটা কোন গল্প বা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে সেটা লিখতে হবে। তারপর দেখুন, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ, এটা কোন কবিতা বা কোন গদ্য থেকে নেওয়া হয়েছে সেটা লিখতে হবে। 4 নম্বর হচ্ছে হঠাৎ হঠাৎ হুস করে মাথা তুলে আবার ডুবে যায় জলে, এটা কোন থেকে নেওয়া হয়েছে সেটা এখানে লিখতে হবে। এগুলো আমি উত্তরটা বলছি না, কারণ কিছুটা বাচ্চাদেরকে করতে দেবেন, বাচ্চারা কি সবকিছু জেনে বুঝে করাটাও ঠিক নয়, তাই এগুলো খুব সোজা,
কোথা থেকে নেওয়া হয়েছে সেটা মোটামুটি যদি কেউ পড়ে থাকে তাহলে সকলেই বুঝতে পারবে। এবার দেখুন পরের দাগের যে প্রশ্নটি 7 নম্বর দাগে, সেটা হচ্ছে শূন্যস্থান পূরণ করতে হবে। ট্রাম ছাড়া আর একটি পরিবেশ বান্ধব যান, পরিবেশ বান্ধব মানে যেটা পরিবেশ দূষণ করে না, মানে বায়ু দূষণ বা যেটা শব্দ দূষণ এগুলো করে না, কোন যান করে না সেটা এখানে লিখতে হবে। ট্রাম ছাড়া আর একটি পরিবেশ বান্ধব যান এখানে নাম লিখতে হবে। নাম্বার 2 দেখুন, যেখানে কুস্তিগিরেরা অভ্যাস বা শরীর চর্চা করে সেখানটাকে কি বলা হয়। মানে যেখানে কুস্তিবিদরা যেখানে বা কুস্তিগিরেরা যেখানে অভ্যেস করে বা যেখানে তাদের ব্যায়াম ট্যাম করে সেই জায়গাটাকে কি বলা হয়। হ্যাঁ, এগুলো মোটামুটি আপনারা পারবেন। যেমন ট্রাম ছাড়া আর একটি পরিবেশ বান্ধব যান সেটা কি, যেমন জল যান হলে নৌকাতে কোনো রকম কোনো মানে দূষণ ঘটে না, সেই রকম ভাবে কুস্তিগিরেরা যেখানে মানে করে আপনার অভ্যেস বা শরীরচর্চা করে সেটাকে কি বলা হয় সেই জায়গাটা লিখবেন। নিচের প্রশ্নগুলির উত্তর লিখি। দেখুন, থেকে থেকে কাঁপুনি জাগলো তার সারা গায়ে, এই কথাটা দেওয়া হয়েছে, নিয়ে বলা হয়েছে কার গায়ে কাঁপুনি জাগলো সেটা লিখতে হবে, আর কেন কাঁপুনিটা জাগলো সেটা লিখতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। এবার দেখুন, এই ভোগান্তিতে বাছা আমার দুর্বল হয়ে গেছে, কার দুর্বল হয়ে যাওয়ার কথা এখানে বলা হয়েছে, আর সে দুর্বল হয়ে গিয়েছিল কেন সেটাও এখানে উল্লেখ করতে হবে। আশা করি বুঝতে পারলেন। এবার দেখুন, কর্তা, ক্রিয়া ও কর্ম চিহ্নিত করতে হবে, অর্থাৎ একটা করে বাক্য দেওয়া হয়েছে, এই বাক্যের মধ্যে কর্তা কোনটা আছে সেটাকে চিহ্নিত করতে হবে বা গোল করে দাগ দিতে হবে, বা কর্তার পাশে লিখে দেবেন বিশেষ করে, এবং ক্রিয়া কোনটা, কর্ম কোনটা। যেমন গ্রামের পাঠ এবার শেষ হলো জ্যোতির, এই যে বাক্যটা আছে বাক্যের মধ্যে কর্তা কোনটা সেটা দিবেন, তারপর ক্রিয়া কোনটা সেটা এখানে লিখে দেবেন, আর কর্ম কোনটা সেটা এখানে লিখে দেবেন। তারপর দেখুন, মাঝপথে দাঁড়িয়ে কাঁদছে এক শিশু, এই বাক্যটাতে কর্তা মানে কি আছে সেটা লিখবেন, ক্রিয়া কোনটা সেটা লিখবেন, কর্ম কোনটা লিখবেন। তারপরে 3 নম্বর দেখুন, একটি জিনিসের যতীন খুব যত্ন করত, কর্তাটাকে, ক্রিয়াটাকে, কর্মটাকে লিখতে হবে। ঘুড়িটা তাকে নিয়ে আকাশে উড়ে গেল, এখানে কর্তাকে, ক্রিয়াকে, কর্মকে লিখতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন কিভাবে করতে হবে। এবার দেখুন, একটা অনুচ্ছেদ লিখি যার নাম্বার হচ্ছে 9 নাম্বার। এই 9 নাম্বার দেওয়া হয়েছে একটি গৃহপালিত পশু অথবা তোমার প্রিয় উৎসব দিয়ে, অর্থাৎ গৃহপালিত পশু গরু দিয়ে একটা রচনা লিখতে হতে পারে, বা তোমার প্রিয় উৎসব, যার যেরকম প্রিয় উৎসব, যদি কেউ দুর্গাপুজো লেখে দুর্গাপুজো দিয়ে লিখতে হবে, বা কেউ যদি ধরুন মানে ঈদ দিয়ে লেখে তাকে সেই ঈদ দিয়ে লিখতে পারে। 9 নাম্বার দেওয়া আছে, 7 থেকে 8টি বাক্য এখানে মোটামুটি লিখতে হবে। আশা করি বাংলা বিষয়ে যে প্রশ্নগুলো আসছে সেগুলো আপনারা বুঝতে পারলেন, এবং যে সমস্ত পরীক্ষার্থীরা এই ভিডিওটি দেখছেন তারাও বুঝতে পারলো, বা যে সমস্ত অভিভাবকরা এখানে দেখছেন তারাও আশা করি বুঝতে পারলেন। এবার আমরা গণিত বিষয়ের যে প্রশ্নটি হওয়া উচিত সেটি আমাদের দিকে আমরা চলে যাব। দেখুন, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2023, বিষয়টা দেখুন গণিত, শ্রেণী চতুর্থ, পূর্ণমান হচ্ছে 50 নম্বর, সময় হচ্ছে একই 1 ঘন্টা 40 মিনিট। প্রথমত লিখতে হবে শিক্ষার্থীর নাম এবং ক্রমিক নাম্বার অর্থাৎ রোল নাম্বার। এবার দেখুন, 2, 5, 10 দ্বারা বিভাজ্য সংখ্যা বেছে লিখি 5টা। এখানে দেখুন 6খানা দেওয়া আছে একটা বক্সের মধ্যে, 246, 655, 340, 605, 855, 910, এই সব কটার মধ্যে যে কোনো 5টা করতে হবে এবং বলতে হবে এবার এর মধ্যে 2, 5 এবং 10 তিনটে দিয়েই কোন কোন সংখ্যাগুলো এখানে বিভাজ্য। দেখুন 2 দ্বারা বিভাজ্য কোনটা কোনটা এখানে লিখতে হবে। 2 দ্বারা তো সবগুলোই মোটামুটি যেগুলো জোড় সংখ্যা আছে শেষে সেগুলো সবগুলোই হবে, অর্থাৎ 246টাও হবে, 340টাও হবে, 910টাও হবে। 5 দ্বারা বিভাজ্য কোনটা কোনটা দেখুন, 655 হবে, 340 হবে, 605 হবে, 855 হবে, 910 হবে, সবগুলোই হবে। আর 10 দ্বারা কোনটা, যেখানে শেষে শূন্য আছে সেগুলো 10 দ্বারা হবে, অর্থাৎ এখানে দেখুন 340 হবে এবং 910 হবে। আশা করি বোঝাতে পারলাম। 2 দ্বারা বিভাজ্য হচ্ছে শেষে জোড় সংখ্যা যেটা থাকবে সেটাই 2 দ্বারা বিভাজ্য হবে, যেমন 246 আছে, 655 হবে না কারণ শেষে বিজোড় সংখ্যা আছে, 246-এর পর 340 হবে, তারপর 910 হবে। আর বাকি 655, 605, 855 শেষে বিজোড় সংখ্যা থাকে 2 দ্বারা বিভাজ্য হবে না।
5 দ্বারা বিভাজ্য কোনটা? শেষে যদি 5 থাকে বা শেষে যদি শূন্য থাকে তাহলে সেটা 5 দ্বারা বিভাজ্য হবে। দেখুন 655 শেষে 5 আছে, এটা বিভাজ্য হবে। 340 শেষে শূন্য আছে, এটাও 5 দ্বারা বিভাজ্য হবে। 605টাও হবে, 855 হবে, 910ও হবে। তাহলে একমাত্র 246টা হবে না। আর 10 দ্বারা বিভাজ্য শেষে যেটা শূন্য থাকবে সেটাই 10 দ্বারা বিভাজ্য হবে। এখানে 340 এবং 910 এই দুটোই হবে। এবার দেখুন 2 জোড়া যমজ মৌলিক সংখ্যা লিখি। এখানে 4 নাম্বার দেওয়া আছে। যমজ মৌলিক সংখ্যা মানে পরপর মৌলিক সংখ্যা আছে এরকম দুটো যমজ সংখ্যা এখানে লিখতে হবে। মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাটি একমাত্র সেই সংখ্যা দ্বারাই এবং এক দ্বারাই ভাগ করা হয় বা বিভাজ্য হয় তাকে মানে মৌলিক সংখ্যা বলে। যেমন ধরুন 7, এই 7টাকে একমাত্র 1 দিয়ে ভাগ করা যায় আর একমাত্র 7 দিয়ে ভাগ করা যায়, অন্য কিছু দিয়ে কিন্তু এটাকে ভাগ করা যায় না। বা 11 বা 13 বা 17, 19 এগুলো কিন্তু মৌলিক সংখ্যা। তাহলে এখানে লিখতে হবে 2 জোড়া যমজ মৌলিক সংখ্যা। তো 2 জোড়া মানে মোট 4টি যমজ মৌলিক সংখ্যা এখানে লিখতে হবে। দেখুন তারপরে উৎপাদকে বিশ্লেষণ করে গুণ করি। এখানে দেখুন 213 গুণিত 24। এখানে উৎপাদকে বিশ্লেষণটা কিভাবে? মানে প্রত্যেকটি সংখ্যাটাকে আগে বিশ্লেষণ করতে হবে। বিশ্লেষণটা মানে কত দিয়ে ভাগ হবে। যেমন ধরুন 213কে প্রথমত 3 দিয়ে ভাগ করা হবে, তাহলে এখানে প্রথমত লিখতে হবে 3 গণিত যেটা হচ্ছে সেটা 71 মানে যেটা হবে তার সঙ্গে 24টাকেও ভাগ করতে হবে, অর্থাৎ 2 গণিত 2 গণিত 2 গণিত 2 গণিত 3 এইভাবে লিখে উৎপাদকে বিশ্লেষণ করে এবার গুণ করতে হবে। এটা সেই রকম ভাবে করতে হবে। এটা দেখুন উৎপাদকে বিশ্লেষণ করে ভাগ করি, এটাতে 6 নাম্বার দেওয়া আছে। এটাও সেই সেম প্রশ্ন 5888কে 64 দিয়ে করতে হবে। অর্থাৎ 5888কে প্রথমে ভাগ করতে হবে, অর্থাৎ 2 2 2 এভাবে যেভাবে যাবে। ধরুন প্রথমত ছোট থেকে ভাগ শুরু করতে হবে 2 দিয়ে, তারপরে আস্তে আস্তে বড়তে যেতে হবে, অর্থাৎ 3 দিয়ে 4 দিয়ে দেখতে হবে, যতগুলো হবে সব করতে হবে। নিচে দাগ দিয়ে 64টাকে ভাগ করে নিতে হবে। এবার যেগুলো কাটবে সেগুলো কেটে শেষে যেগুলো পড়ে থাকবে সেটা হবে উত্তর। এবার দেখুন সমবাহু, সমদ্বিবাহু এবং বিষমবাহু ত্রিভুজ চিহ্নের নাম লিখি। দেখুন সমবাহু, সমদ্বিবাহু এবং বিষমবাহু। সমবাহু মানে যে ত্রিভুজের 3টি বাহুই সমান সেটা হবে সমবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু হচ্ছে যে ত্রিভুজের 2টি বাহু সমান কিন্তু 1টি বাহু অসমান, সেটা হবে সমদ্বিবাহু ত্রিভুজ। এবং বিষমবাহু যেটা 3টি বাহুই সমান সেটাকে 3টি বাহু অসমান তাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। দেখুন প্রথমে যে এটা আছে ত্রিভুজের ছবিটা আছে সেটা হচ্ছে 3টে বাহু কিন্তু অসমান, তাই ওটার নিচে যে বক্সটা আছে সেখানে লিখতে হবে বিষমবাহু ত্রিভুজ। দ্বিতীয়তে যেটা আছে দেখুন 3টি বাহুই সমান, এখানে লিখতে হবে নিচের বক্সে সমবাহু ত্রিভুজ। আর তৃতীয়তে যেটা আছে সেটা দেখুন পাশাপাশি দুটো বাহু সমান এবং নিচেরটা হচ্ছে অসমান, তাই তৃতীয়টার বক্সে লিখতে হবে সমদ্বিবাহু ত্রিভুজ। আশা করি বোঝাতে পারলাম। অর্থাৎ প্রথমটা হবে বিষমবাহু, দ্বিতীয়টা হবে সমবাহু এবং তৃতীয়টা হবে সমদ্বিবাহু ত্রিভুজ। দেখুন এবার পরিসীমা নির্ণয় করি। 6 নাম্বার দেওয়া আছে পরিসীমা। এখানে একটা মানে 3 5 3 5 মানে পরিসীমা মানে হচ্ছে 4 দিকের যে মোট যোগফল সেটা হবে পরিসীমা। অর্থাৎ 3 যুক্ত 5 যুক্ত 3 যুক্ত 5 এটা যোগফলটা করে যেটা হলো সেটাই হলো পরিসীমা, এটা লিখতে হবে। তারপর এখানেও সেই সেম 4 যুক্ত 4 যুক্ত 3 যুক্ত 7 এটা যোগ করে যেটা হলো সেটা হলো পরিসীমা। অর্থাৎ প্রথমটা ক্ষেত্রে হবে 3 যুক্ত 5 8 যুক্ত 3 11 যুক্ত 5 16, অর্থাৎ প্রথমটার ক্ষেত্রে হবে 16 আর দ্বিতীয়টার ক্ষেত্রে হবে 4 যুক্ত 4 8 8 যুক্ত 3 11 আর সাথে 18। আশা করি বোঝাতে পারলাম। এবার দেখুন এখানে কি বলা হয়েছে পরিসীমা সমান একক, কত একক হলো আর পরিসীমা সমান কত, মানে অর্থাৎ এটার যে উত্তরটা সেটা এখানে দিতে হবে। অর্থাৎ পরিসীমা কত একক হলো আর দ্বিতীয়টার পরিসীমা কত হলো। প্রথমটার হলো ধরুন মানে 5 5 10 আর 3 16, তাহলে পরিসীমা হবে 16 একক। আর দ্বিতীয়টার ক্ষেত্রে হলো 4 4 8 আর 3 11 সাথে 18, অর্থাৎ পরিসীমা হবে 18 একক। আশা করি বোঝাতে পারলাম। শূন্যস্থান পূরণ করতে হবে। দেখুন একটি ফুটবলের তল সংখ্যা কটা। একটা ফুটবল হচ্ছে গোলক, গোলকের কটা তল সেটা লিখতে হবে। নাম্বার 2 দৈর্ঘ্য মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা যায়, মানে কোন একক ব্যবহার করা যায়। অ্যাকচুয়ালি দৈর্ঘ্য মাপার জন্য যেটা ব্যবহার করা যায় সেটা লিখবেন। 3 নম্বর দেখুন যে ত্রিভুজের 2টি বাহু সমান তাকে কোন ত্রিভুজ বলে। আমি এর আগে যে ত্রিভুজের বক্সগুলো আমি উল্লেখ করলাম সেখানে কিন্তু বিস্তারিত বলে দিয়েছি কোন ত্রিভুজটাকে সমবাহু, কোনটাকে সমদ্বিবাহু, কোনটাকে বিষমবাহু বলি, সেই রকম ভাবে এখানে লিখবেন। 4 নম্বর হচ্ছে আয়তঘন বাক্সের সমতল আছে কয়টি। আয়তঘন বাক্সের কটা সমতল।
আয়তঘন বাক্স একটা উদাহরণ আমি দিয়ে দিলাম। দেশলাই বাক্স হচ্ছে আয়তঘন বাক্স। এই দেশলাইয়ের কটা তল আছে সেটা আপনারা হিসেব করলে বুঝতে পারবেন। দুটি সরল রেখা কটি বিন্দুতে ছেদ করবে? সরল রেখা মানে সমান ম্যাক্সিমাম কটা বিন্দুতে ছেদ করতে পারে সেটা আপনারা লিখবেন। আশা করি বুঝতে পারলেন বিষয়গুলো। এবার দেখুন 8 নম্বর হচ্ছে আয়তঘন, গোলক এবং ঘনকের একটি উদাহরণ দাও। আয়তঘন আমি কিছুক্ষণ আগে একটা উদাহরণ দিয়ে দিলাম, মানে দেশলাই বাক্স হবে আয়তঘন। গোলক তারও উদাহরণ দিয়েছে, একটা ফুটবল হচ্ছে গোলক। আর ঘনকের যে একটা উদাহরণ, মানে ঘনক মানে কিরকম হবে আপনার, সেটা একটা উদাহরণ এখানে দিয়ে দেবেন। এবার সরল করতে হবে। এখানে 6 নম্বর দেওয়া আছে 3 যুক্ত 3। দেখুন 8 গণিতে 6 যুক্ত 7 বিযুক্ত 25, এটা একটা সরল করবেন। আর নাম্বার 2 হচ্ছে 9 গণিত 10 ভাজিত 5 গণিত 2 মাইনাস 23, এটার একটা সরল করতে হবে। এই সরল দুটো মানে ক্যালকুলেশন করতে হবে, এটা মুখে মুখে তো বলা সম্ভব নয়, ধরুন এটা ক্যালকুলেশন করতে হবে, আপনারা মোটামুটি করে নেবেন। এবার দেখুন লাস্ট যে প্রশ্ন সেটা হচ্ছে 10 নম্বরের। নির্দেশ মতো উত্তর দিয়ে 3 নাম্বার দেওয়া আছে। আজ বাড়িতে দাদু ও দিদা এসেছেন, ঠিক আছে। দাদু 6 প্যাকেট ফুলঝুরি এনেছেন, প্রতি প্যাকেটে 12টি করে ফুলঝুরি আছে। ওই 6 প্যাকেটের মোট ফুলঝুরি আমরা 4 জন ভাই বোন সমানভাবে ভাগ করে নেব। হিসেব করে দেখি প্রত্যেকে কতগুলি ফুলঝুরি নেব। দেখুন দাদু দিদা এসছে, মোট কত প্যাকেট ফুলঝুরি এনেছে? 6 প্যাকেট। তাহলে কি করতে হবে? প্রত্যেকটি প্যাকেটে 12টি করে ফুলঝুরি আছে। তাহলে মোট 6 প্যাকেটে কতগুলি ফুলঝুরি আছে সেটা দেখতে হবে, অর্থাৎ 6 গণিত 12, অর্থাৎ 6 12 72টি মোট ফুলঝুরি আছে। এটা মানে বোঝা গেল। এরপর ওই 6 প্যাকেটের মোট ফুলঝুরি অর্থাৎ 72টি ফুলঝুরি আমরা 4 জন ভাই বোন মিলে সমান ভাগে ভাগ করব। অর্থাৎ এবার ওই 72কে আপনার 4 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে যেটা উত্তর হবে সেটাই ভাগফলটা যেটা হবে, অর্থাৎ 72কে 4 দিয়ে ভাগ করলে হবে 18, তাহলে উত্তরটা হবে 18। তাহলে এইভাবে মানে এটা আমি মুখে বললাম, এটা আপনারা এখানে ক্যালকুলেশন করে করতে হবে। হিসেব করে দেখি প্রত্যেকে কতগুলি করে ফুলঝুরি নেব, তাহলে উত্তর হবে এখানে প্রত্যেকে 18টি করে ফুলঝুরি পাবেন বা ফুলঝুরি পাবেন। তাহলে এই ছিল অঙ্কের প্রশ্নপত্র, যেটি আমি আপনাদের সঙ্গে প্রশ্ন এবং উত্তর যতটা পারা গেল আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম বা বোঝালাম। এরপরে যে ভিডিওগুলি আসবে সেগুলি অন্যান্য ক্লাস বা এই ক্লাসেরই অন্যান্য বিষয় বা প্রত্যেকটি ক্লাসের প্রত্যেকটি বিষয় নিয়ে আসবে। মূলত প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সমস্ত ক্লাসের সমস্ত বিষয়ের উপর আমি নিয়মিত ভিডিও নিয়ে আসবো। তাই যারা যারা এই মানে প্রশ্ন এবং উত্তর অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্ন এবং উত্তরগুলি দেখতে চান, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যান। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।